ইউনিয়ন ৪ নং কুমিরপুর, ৪ নং কুমিরপুর আমাদের মৌজা বগের বাড়ি। আমাদের দীর্ঘদিন থেকে এখানে মার্ডার মামলা আমাদের 4 ভাই ধরতেছে 2008 সাল থেকে। ওনারা হাজতি কোনো জামিন পাইছেন না, হাজতি বয়সে এবং জেলখানা আছে, এখন পর্যন্ত আছে কয়াতি। ওনারা থাকার পর দীর্ঘদিন ধরে আছে, আমাদের সাথে যোগাযোগ হয়, ওনারা সুস্থ আছে। আজকে আমাদের জুম্মার পরে তো নামাজ থেকে আমরা মসজিদে বার হয়ে বাসায় গেছি। বাসায় যাওয়ার পর আমরা টিভিতে দেখি যে আমাদের বাহারাম মৃত্যু, সে কী কারণে মৃত্যু হলো, উনি কি মানে অসুস্থ মৃত্যু হলো না এখানে কোনো দুর্ঘটনায় মৃত্যু হলো, এটা আমরা জানি না। কিন্তু আমরা তারপরে শিওর হয়ে তারপরে আমরা এখানে আসলাম, দেখি ওখানে আমরা টিভিতে দেখি বাহারাম দিছে বাবার নাম বাহারাম পিতা বাহাদুর। তখন আমরা সক্ষম হয়েছি, তখন আমরা নম্বরে মাত্র আসলাম। আসার পর এখানে জেলগাড়ি ঢুকলাম, পুলিশকে জিজ্ঞেস করলাম, ওনারা বললো আপনারা ভিতরে থাকেন। থাকার পর আপনারা সাথে কর্মকর্তা কথা বলবে, তারপরে আপনারা কি হবে না হবে এখনো বলেনি। ওনারা জেলে আছে 2008 সাল থেকে মার্ডার মামলায়। ওনার বয়স 55 হবে না, 55 বয়স। আমার নাম মোহাম্মদ নওশাদ, আমার বোন জামাই, আমি আছি। আর আমার ভাগ্নে দূরে আছে, এই যে ফারুক আছে, বড় ছেলে ওনার। হ্যাঁ ছেলে, এই যে বড় ছেলে মারা গেছে। এটা তো আমরা কর্মকর্তার কাছে আমরা তো দাবি বিশেষ চাই। উনি যদি সুস্থ হয়ে অসুস্থ হয়ে মারা যায়, কোনো আমাদের দাবি সভা নেই। আর ভিতরে যদি জ্ঞানজাম হয়ে মারা যায়, তাহলে আমাদের প্রশাসনের কাছে আমাদের দাবি, আমাদের তত্ত্বাবধায়ক সরকার আছে ডক্টর ইউনূস, ওনার কাছে দাবি, আমরা গরিব মানুষ, আমরা বিচার চাই, সুস্থ বিচার, সঠিক বিচার চাই। জেলে আছে 2008 সাল থেকে। আমার বোন জামাই, আমার দুলে ভাই। আমার নাম মোহাম্মদ নওশাদ মিয়া। আমরা এখন পর্যন্ত শুনলাম মারা গেছে। এই পর্যন্ত আমরা লাশও পর্যন্ত দেখিনি, আমরা লাশও পর্যন্ত দেখিনি। বাহারাম না 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 না, কেউ ওখান থেকে ফোন দিয়ে আমাদের বলে নেই, কেউ বলে নেই। আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারি, আমরা এই মাত্র আসলাম। আমাদের কেউ বলে নেই যে আপনাদের বোন জামাই মারা গেছে, আপনারা আসেন লাশ নিয়ে যান, যে সিস্টেমে হয়েছে এই হয়েছে, কেউ আমাদের কোনো কথা বলে নেই। এখনো কেউ বলে নেই। আমরা তো টিভিতে দেখছি, কারাগারে না, বাইরে মেডিকেলে মারা গেছে বলতেছে। তো উনি তো বাইরে মেডিকেলে গ্যাঞ্জাম, কি যেন গ্যাঞ্জাম হয়েছে, গ্যাঞ্জামে মারা গেছে। এখন দেখছে বাইরে মেডিকেলে মারা গেছে, আমরা আসেন লাশ নিয়ে যান। আমরা তো দেখবো কি হয়েছে না হয়েছে। হ্যাঁ, এখন মাত্র এই যে কোতোয়ালি থানাতে দারোগা ফোন দিয়েছিল ওসি সাহেব, আমরা ওখানে যাব। 8 সালে মামলা হয়েছিল। মার্ডার মামলার ঘটনা আমি নিজে জানি না। উনি তখন ছোড়ো রাতের বেলায় মামলা হয়েছিল, মার্ডার হয়েছিল। কে বা আরাম আসছে, কিন্তু ওটা তত্ত্বাবধায়ক সরকার ছিল। এই যে আসামি তো অনেকই ছিল, 26 জন আসামি ছিল। রাত্রের বেলায় মার্ডার হয়েছিল। সেই সূত্র ধরে ওরা 8 সাল থেকে আছে জেলখানা। এখানে আমরা আমাদের কাছে ফোন দেয়, আমরা আসি যাই, কীরকম আছে এরা জানায়। আজকে আমরা নামাজের পর জানলাম যে ওনার নাকি মৃত্যু হয়েছে। এখানে খবরে পাইলাম টিভিতে। জানেন কি কারণে মৃত্যু হয়েছে এখন আমরা জানি না। তা না, এখান থেকে কেউ ফোন বলেনি। খবর দেখে আসলাম আমরা। ফারুক, ওনার নাম ফারুক। আমার নাম ফারুক। আরিফুল, এই যে আমার ভাই এখানে আরিফুল, ওনার 4 ছেলে আছে। ঠিক আছে। প্রথম সেটা হচ্ছে যে আপনারা শুনেছেন, কারোর সাথে আমার কথা হয়েছে। 2 জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত, তাদের মধ্যে আসলে এই কথা কাটাকাটি থেকে শুরু করে মারামারিটা শুরু হয়। একজন ঝাড়ু দিচ্ছিলেন, আরেকজন হচ্ছে আমরা গাছ থেকে আমরা পাড়ছিলেন। তো যিনি আমরা পাড়ছিলেন তিনি একটা ছোট্ট কাঠের টুকরো যেটা ওটা দিয়ে ছুঁড়ে মারছিলেন। তো গাছের পাতা ডাল এগুলো পড়ছিল। তো যিনি মাত্র সুইপিং করে গেছেন, ঝাড়ু দিয়েছেন, তিনি খুব স্বাভাবিকভাবে একটু বিরক্ত হয়ে বলেছেন, কেন করছো, আমি মাত্র ঝাড়ু দিলাম। তো তারপরের প্রেক্ষিতে তাদের মধ্যে কথা কাটাকাটি, এবং যিনি আমরা পাচ্ছিলেন তার নামই হচ্ছে বাহারাম।
তিনি ওই তার হাতের লাঠিটা দিয়ে এক পর্যায়ে ওই রফিকুল যিনি ঝাড়ু দিচ্ছিলেন তার মাথায় আঘাত করে এবং তার মাথা কেটে রক্তও বেরোয়। তো পরবর্তীতে ওই রফিকুল এবং রফিকুলের সাথে আরও একজন এসে জড়ো হয়। তারা দুজন ওই বাহারামের তারা একটু মারামারি করে। হ্যাঁ, আমিনুল নামে আরেকজন এসে জড়ো হয়। তো এই পর্যায়ে তখন কারারক্ষীরা এখানে ইনভলভ হয়। তারা স্বাভাবিকভাবেই দুই পক্ষকে সরায় দেওয়ার চেষ্টা করে। তারা ঘটনাটা জানে। ঘটনা জানার পরে ওখানে 3 জন ছিল। তো ওই 3 জনের মধ্যে 2 জন হচ্ছে প্রহার করেছে বাহারাম কারারক্ষী, 2 জন কারারক্ষী। তো ওই 2 জন কারারক্ষীকে আমরা এখন বরখাস্ত করেছি। তো তাকে যখন প্রহার করা হচ্ছিল তখন সে বলেছে আমি কিন্তু হৃদরোগের পেশেন্ট, এই ধরনের একটা কথাও আমরা শুনেছি। তো পরবর্তীতে তাকে যখন সে যখন বলে যে আমি অসুস্থ বোধ করছি, তাকে তখন জেল গেটে নিয়ে আসা হয়। ওখানে তাকে যে হেড নার্স আছে তিনি তাকে চেক করেন। তার তখন বিপি পালস কিছু সে পায় না। তো তারপরে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হাসপাতালে এটা 8:30 বা 8:35, 8:30 তখন ব্রড ডেথ, এটা হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে আমরা জানতে পারি। তো তারপরে এই জায়গায় কিন্তু পরিস্থিতি স্বাভাবিক ছিল। বাহারাম কিন্তু যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন এবং তার সাথে তার 3 আপন ভাই এবং একজন ভাগ্নে, তারাও কিন্তু এখানে আছে। তো তাদের সাথে কথা হয়েছে তাদের তার পরবর্তীতে, এবং তারা কোনো রকম কোনো উত্তেজনা সৃষ্টি করে নাই। তারাও ঘটনাটা বলেছে যে এইরকমভাবে এটার পরে এটা ঘটেছে। তো তাদের যে অভিযোগগুলো ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যখন শুরু হবে তখন 12টার দিকে তখন কিছু উত্তেজনা তৈরি হয় তাদের মধ্যে। কেউ যারা একটু যারা ওই আসামি তাদের মধ্যেই কেউ এই উত্তেজনাটা সৃষ্টি করে। তারাই আপনারা জানেন যে প্রবেশদ্বারের ভেতরেও কিছু সিকিউরিটি গেট আছে, ওই গেটের ওখানে এসে তারা ওখানে কিছু ধাক্কাধাক্কি করে, তারা হাতে কিছু লাঠি টাঠি নেয়। তো এই জায়গাটাতে তখন ইউজুয়াল যে কারার অভ্যন্তরের যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থার কিছু প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরগুলো তারা অনুসরণ করে এবং এক প্রেক্ষিতে তারা বাইরে গিয়ে তাদের অবস্থান নেয় যাতে পালাতে না পারে যদি এই ধরনের কোনো সিচুয়েশন হয়, কারণ তাদের মোটিভটা ওরকমই ছিল। তো তারপরে তাদের অবস্থানে গিয়ে তারা কিছু ফাঁকা গুলি টুলি ছড়ে বোঝানোর চেষ্টা যে আমাদের সব জায়গায় সব দিকে আছি। তো আমরা খবর পাই, আমি খবর পেয়েছিলাম তখন 12:12। তো আমরা তো চলে আসি, আমি এবং পুলিশ সুপার মহোদয় আমরা চলে আসছি। আমাদের পরে বাকিরা এসছে এবং খুব তড়িৎ এসছে, কিন্তু এটা 1-2 মিনিটের ব্যবধান। আর সেনাবাহিনী চলে এসছে, সেনাবাহিনীতে একটা ইউনিট এখানেই থাকে আপনারা জানেন। তো তারা চলে আসছে, ব্রিগেডিয়ার একজন আসছেন হুমায়ুন, উনি চলে আসছেন। তারপরে তো একটু পরে জিওসি স্যারও আসছেন, আমাদের মেট্রো পুলিশও চলে আসছে। খুব দ্রুত আমাদের রেসপন্সটা ছিল এবং আমরা যখন ভেতরে যাওয়ার পরে কিন্তু তাদের কথাবার্তা খুব স্পষ্ট হয়ে যায়। তারা বলে যে আমরা বিচার চাই। তো এটা খুব যৌক্তিক চাওয়া। তো আমরাও একই বলেছি যে আমরাও আসলে বিচারই চাই যদি এটা এই ধরনের ঘটে থাকে, যা ঘটেছে তার প্রেক্ষিতে। তো আমি আজকে একটা রিপোর্ট দিব, আমাদের অবস্থান থেকে আমরা জানাবো। আর অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আপনারা অবগত আছেন যে বিভাগীয় কমিশনার স্যার দীর্ঘক্ষণ ভিতরে ছিলেন, তিনি কথা বলেছেন বিভিন্ন পর্যায়ে যারা ভিতরে আসে আটক আছে তাদের সাথে কথা বলেছেন। আমরা তিস্তা ভবন বা অন্যান্য ভবন যে ভবনগুলো আছে সেই ভবনগুলোর যারা আছে তাদের সাথে কথা বলেছি, বিভিন্ন ইস্যুতে কথা হয়েছে এবং তার প্রেক্ষিতে কিন্তু আমরা সুরক্ষা সেবা সচিব স্যারকেও বিষয়গুলো অবগত করেছি। এখানে অন্যান্য যেই ব্যত্যয়গুলো উঠে এসছে সেগুলো নিয়েও কিন্তু কথা হয়েছে। তো আমাদের ওই 2 জন কারারক্ষিত সাসপেন্ড করা হয়েছে। স্যার একটু ছোট করে বলবেন এই 2 জন কারারক্ষী প্রহার তাদের প্রহারেই মারা গেছে বিষয়টা এরকম করে বলা হচ্ছে, কিন্তু ওই যে প্রথমে কিন্তু মারধর শুরু হয়েছে তাদের নিজেদের মধ্যে, তারপরে প্রহার করছে কারারক্ষী। সে তো আসলে লাঠিচার্জ করেছে ছত্রভঙ্গ করার জন্য, এবং ছত্রভঙ্গ করার পরের বিষয়গুলো আসলে তদন্ত না করে আমি বলতে পারবো না, ওগুলো তদন্তে আসতে হবে। এই সুরতহাল রিপোর্টে আমরা পেয়েছি যে ডিসিজড হয়েছে তার সুরতহাল রিপোর্ট আমরা পেয়েছি, সেখানে আমরা ছোট ছোট কিছু ইয়ে পেয়েছি, এখন আঘাতের ছিল ছোট ছোট, একটা ভুরুর উপরে আরেকটা মাথায় ছোট ছোট, ওরকম গভীর কিছু গুরুতর কিছু না।
কিন্তু পোস্টমর্টম রিপোর্ট ছাড়া তো আমরা আসলে বলতে পারবো না। তদন্ত কমিটি হয়েছে কি স্যার? তদন্ত কমিটি বলতে আমি যে রিপোর্টটা দিব সেই রিপোর্টটার জন্য আমাকে এখানে যেহেতু ডাক্তার ছিল, এখানে কিন্তু কারা অভ্যন্তরে ডাক্তার আছে, সহকারী সার্জন সে উপস্থিত ছিল, তারপরে যে হেড নার্স সে উপস্থিত ছিল। তো আমি ওই ডাক্তার প্রতিনিধি একজন রেখেছি, যেহেতু মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন পুলিশের একজন রেখেছি, আর আমার ম্যাজিস্ট্রেটরা তারা মিলে তারা বিভিন্ন জনের সাথে কথা বলে যে প্রাথমিক যে রিপোর্টটা পাঠানো সেই রিপোর্টটা পাঠাবো। আর কারা অভ্যন্তরে যে কোনো কিছু যখন ঘটে এটা আসলে আরও উচ্চ পর্যায়ে কমিটি হয়, আর উচ্চ পর্যায়ে কমিটি হয়ে সেটা বাস্তবায়নে যাবে। আর আপনি অবগত যে আমি তো বললাম বিভাগীয় কমিশনার স্যার দীর্ঘক্ষণ ভেতরে ছিলেন, তিনি নিজেও সচিব স্যারের সাথে কথা বলেছেন এবং উপরে ঊর্ধ্বতন মহলে আমরা কিন্তু জানিয়েছি বিষয়গুলো। তো আমরা আশা করছি যে খুব দ্রুত সব কিছু। আমি সব প্রশ্নের উত্তর দেবো, কিন্তু বাবা আপনাদের সহযোগিতা চাই আমি। আর আমরা যখন ঢুকেছি তখনই নিয়ন্ত্রণে, আমি বলেছি এটা যে আমরা যখন প্রবেশ করেছি তাদের চাওয়া একটাই ছিল বিচার, এবং তারপরে তারা অন্য কিছু অসুবিধার কথাগুলো বলেছে, সেগুলো তো অ্যাড্রেস করা হয়েছে, এটাও আমি বলেছি। আর যেটা আপনি বলেছেন 8:20 তার প্রথম বিপি পালস চেক করা হয়েছে, যেটা জেলখানার ভেতরে অভ্যন্তরীণ গেটে, সেখানে এগুলো পাওয়া যায়নি, এবং 8:30 যখন হাসপাতালে পাঠানো হয়েছে তখন ব্রড ডেড এসছে। আর কোনো প্রশ্ন? প্রশ্ন হলো এখন কারাগারের ভিতরের নিরাপত্তার দায়িত্বে কারা? সেনাবাহিনী? না, সেনাবাহিনী নিরাপত্তার দায়িত্ব সবাই ঠিক আছে। পরিস্থিতি খুব স্বাভাবিক, আমরা যখন ঢুকেছি তখনই স্বাভাবিক। তারা শুধু দাবি করেছে বিচারের। আচ্ছা, আমরা জানতে পেরেছি যে সেনা তারা অবস্থান করছে সত্য, শুধুমাত্র পরিস্থিতি স্বাভাবিক হতে একটু সময় দিচ্ছে, কিন্তু পরিস্থিতি কারারক্ষীদেরই নিয়ন্ত্রণে। যেহেতু 2 জন কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে, অন্যান্য কারারক্ষীরা তাদের স্বাভাবিক কার্যক্রম যেন পরিচালনা করতে পারে, সেই জন্য সাময়িকভাবে তারা আছে।